ভারতের দিল্লি ও আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। আরএসএস এর বিক্ষোভ কর্মসূচির কারণে সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ দেশ নিয়ে আবারও আগ্রাসী মন্তব্য ট্রাম্পের। সিরিয়ায় আলেপ্পো শহরে সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত 2 জন, আহত 11 জন। এবং মঙ্গোলিয়া সীমান্তে চীনের শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন, দাবি পেন্টাগনের। বিভ্রান্তি তৈরির অপচেষ্টা, বলছে বেইজিং। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ভারতের দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত রেখেছে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এর বিক্ষোভ কর্মসূচি ঘিরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। এরপর সেটিও বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অবশ্যই গ্রিনল্যান্ড প্রয়োজন। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ দেশ নিয়ে আবারও এমন আগ্রাসী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য দেশটি প্রয়োজন এবং এটি অবশ্যই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখতে হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, গ্রিনল্যান্ডের জনগণই দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এদিকে ডেনমার্কের অংশ হলেও আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্টের করা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। কোপেনহেগেন জানায়, এ বিষয়ে ব্যাখ্যা জানতে ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে তলব করবে তারা। সিরিয়ার আলেপ্পো শহরে সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 2 জন। তবে এসডিএফ এর দাবি, এক শিশু সহ অন্তত 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার হওয়া এই সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত 11 জন। এ সময় আতঙ্কে এলাকা ছেড়ে যায় অনেক পরিবার। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। চারিদিকে মুহুর্মুহু গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ। নির্জন রাস্তায় ঝলসে উঠছে মেশিনগানের গুলি। এভাবেই আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তরের গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোতে ঘটেছে এই সংঘর্ষের ঘটনা। দেশটির অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে শুরু হয় তীব্র লড়াই। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায়। এক বিবৃতিতে এসডিএফ জানায়, অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মাঝারি ও ভারী অস্ত্র ব্যবহার করে শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় হামলা চালায়। তাদের অভিযোগ, আলেপ্পোতে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেসের একটি চেকপয়েন্টে হামলার পরই এ সংঘর্ষ শুরু হয়। এসডিএফ আরও দাবি করে, আত্মরক্ষার জন্য স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আশরাফিয়া এলাকায় ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস ও সিরিয়ান আরব আর্মির অবস্থানে আকস্মিক হামলা চালায় এসডিএফ। এতে নিরাপত্তা ও সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হন। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, মর্টার শেল ও ভারী মেশিনগান দিয়ে শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণ করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অনুগত বাহিনী। সংঘর্ষের জেরে গাজিয়ান্তেপ সীমান্ত ও আলেপ্পো সড়ক সহ বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়। শহর জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। এই সংঘর্ষ এমন এক সময় ঘটল যখন এসডিএফকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার সময়সীমা ঘনিয়ে আসছে। গেল মার্চে হওয়া চুক্তি বাস্তবায়নে দেরি হওয়াকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করছে দুই পক্ষ। বিশ্লেষকদের শঙ্কা, এই অচল অবস্থা চলতে থাকলে আলেপ্পো সহ উত্তর সিরিয়ায় সহিংসতা আরও বাড়তে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন, এমনই প্রতিবেদন প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রতিবেদনে বলা হয়, চীন 3টি সাইলো ফিল্ডে শতাধিক
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। চীন বর্তমানে বিশ্বের যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্র ভান্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে বলে দাবি করে পেন্টাগন। যদিও এ ধরনের প্রতিবেদন চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা বলে অভিহিত করেছে বেইজিং। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণ বিষয়ে কাজ করতে পারেন, কিন্তু বেইজিং এই ধরনের উদ্যোগে আগ্রহী এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে পেন্টাগনের খসড়া প্রতিবেদনে বলা হয়েছে। ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে নতুন আরও স্থাপনার অনুমোদন দিয়েছে দখলবাজ ইসরায়েল। এরই অংশ হিসেবে ইসরায়েলি বুলডোজার পূর্ব জেরুজালেমে একটি 4তলা ভবন গুঁড়িয়ে দিয়েছে। মধ্যরাতে কর্তৃপক্ষ দরজা ভেঙে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পর ভবনটিতে বসবাসকারী বহু ফিলিস্তিনি অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা এই অভিযানকে বাসিন্দাদের উৎখাতের একটি পদ্ধতিগত নীতি হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের চালানো গণহত্যায় এখন পর্যন্ত অন্তত 70,937 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছে আরও 1,71,192 জন। রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানের অপচেষ্টায় বড় কোনো অগ্রগতি হয়নি। ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ যৌথ বিবৃতিতে একথা জানান। একই সময়ে মিয়ামিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যেও আলাদা আলোচনা হয়েছে। সেখানে রাশিয়ার দূত কিরিল দিমিত্রেভ অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের তৎপরতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে দুই দেশের প্রতিনিধি দল। 3 দিনে বেশ গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে তারা। এসব আলোচনায় পূর্ব প্রস্তাবিত 28 দফা পরিকল্পনা, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমন্বয়ের চেষ্টা হয়েছে। ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ। এ সময় তারা বলেন, সবার আগে হত্যাযজ্ঞ বন্ধ করে ইউক্রেনের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এরপর দীর্ঘমেয়াদী শান্তির পরিবেশ তৈরি করা হবে অঞ্চলটিতে। একই সময় দক্ষিণ ফ্লোরিডায় রুশ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। সেখানে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ অংশ নেন। এসব বৈঠকে স্টিভ উইটকফের সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। আলোচনায় ইউক্রেন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় রুশ প্রতিনিধিরা। তবে যুদ্ধের অবসান নিয়ে রাশিয়ার সঙ্গে এখনও বড় কোনো অগ্রগতি হয়নি বলে উল্লেখ করেন উইটকফ। গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। 28 দফা শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করে চুক্তির জন্য দুই পক্ষকেই চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ওই খসড়ায় রাশিয়ার প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছে ইউক্রেন ও তার ইউরোপের মিত্ররা। রাশিয়াকে ভূখণ্ড দিয়ে সমঝোতা করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। এর আগে পুতিন বলেন, রাশিয়ার স্বার্থকে সম্মান করলে ইউক্রেনের পর আর কোনো সংঘাতে জড়াবেন না। তবে জেলেনস্কি রাশিয়াকে তার দখল করা ভূখণ্ড দিতে রাজি না হওয়ায় এখনও ঝুলে আছে শান্তি চুক্তি। ফলে আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা চালু রেখেছে দুপক্ষই। বিন ইয়ামিন, RTV। দীর্ঘ 3 বছরের যুদ্ধে ভয়াবহ চাপের মুখে রাশিয়ার অর্থনীতি। এরপরেও নানা কৌশলে অর্থনৈতিক ঝুঁকি সামলে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় তার কৌশল ও যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নানা মত বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। চলতি বছরে রাশিয়ার অর্থনীতি একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, রেকর্ড সামরিক ব্যয়ের মধ্যেও ক্রমবর্ধমান বাজেট ঘাটতি, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্তের কারণে চাপ বাড়ছে ক্রেমলিনের উপর। তবে অর্থনৈতিক গতি কমলেও এ চাপ এখনও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে বাধ্য করবে না। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN এসব কথা জানিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মারিয়া স্নেগোভায়া বলেন, রাশিয়ার অর্থনীতি এখনো ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছায়নি। তার মতে আগামী 3 থেকে 5 বছর একই গতিতে যুদ্ধ চালিয়ে যেতে পারবে রাশিয়া। ইতিহাস বলছে, বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়লেই সাধারণত আপোষের পথে যায় রাশিয়া। প্রথম বিশ্বযুদ্ধ কিংবা আফগানিস্তান যুদ্ধের শেষ পর্বে এমনটাই হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি সে পর্যায়ে পৌঁছায়নি বলেই মনে করছেন মারিয়া।
পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্তের পরেও যুদ্ধের অর্থ যোগানের ক্ষেত্রে রাশিয়ার মূল ভরসা তাদের জ্বালানি খাত। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যতদিন তেল উৎপাদন ও বিক্রি চালিয়ে যেতে পারবে ততদিন যুদ্ধের অর্থ জোগাড় করতে মস্কোকে বেগ পেতে হবে না। তবে দীর্ঘমেয়াদে বিষয়টি ভিন্ন হতে পারে। যুদ্ধের প্রথম দিকে সামরিক ব্যয়ের কারণে অর্থনীতিতে যে গতি এসেছিল তা এখন অনেকটাই থেমে গেছে। যুদ্ধের খরচ চালাতে জাতীয় কল্যাণ তহবিলের অর্ধেকের বেশি ব্যয় করে ফেলেছে রাশিয়া। এর সঙ্গে নতুন নিষেধাজ্ঞায় রুশ তেল কোম্পানিগুলোর উপর চাপ বাড়ছে। তাই তেল রপ্তানিতে বিকল্প পথ ও ক্রেতা খুঁজতে হচ্ছে দেশটিকে। এ অবস্থায় যুদ্ধের বোঝা চাপানো হচ্ছে সরাসরি সাধারণ জনগণের ওপর। খরচ যোগাতে কর্পোরেট ও ব্যক্তিগত আয়ের ওপর কর বাড়ানো হচ্ছে দেশটিতে। এর মধ্যে আমদানি পণ্যের দামও বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। তবে উচ্চ মূল্যস্ফীতি থাকলেও পশ্চিমা দেশগুলোর মতো বড় কোনো সামাজিক ক্ষোভ তৈরি হচ্ছে না রাশিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রচারণা, কঠোর নিয়ন্ত্রণ এবং অতীত অভিজ্ঞতার কারণে উচ্চ মূল্যস্ফীতিতে অভ্যস্ত হয়ে পড়েছে রুশ জনগণ। এদিকে জনগণ করের বোঝা বইলেও যুদ্ধকালীন পরিস্থিতির সুবিধা আদায় করে নিচ্ছে বিশেষ উৎপাদন প্রতিষ্ঠান ও তাদের অংশীরা। যুদ্ধের এ কয়দিনে দেশটির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং শ্রমিকদের আয় বেড়েছে 3 থেকে 5 গুণ, যা কিছুটা হলেও অভ্যন্তরীণ চাপ থেকে বাঁচিয়ে রেখেছে পুতিনকে। যুদ্ধে চালিয়ে যাওয়ার পুতিনের আরেকটি কৌশল সেনাদের উচ্চ বেতন ও ক্ষতিপূরণ। দরিদ্র ও গ্রামীণ অঞ্চলগুলোতে বিপুল অর্থ দিয়ে সেনা সংগ্রহ সহজ হয়েছে পুতিনের জন্য। এছাড়া বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়ে নিহত ও আহত সেনাদের পরিবারের সমর্থনও ধরে রেখেছেন তিনি। এর ফলে যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা প্রায় 10 লাখে পৌঁছালেও দেশজুড়ে বড় কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। এভাবেই অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে যুদ্ধ চালানোর সক্ষমতা ধরে রেখেছেন ভ্লাদিমির পুতিন। বিনয়ামিন, RTV। ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 16 জন। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা AFP জানায়, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তা শহরের দিকে যাচ্ছিল। হাইওয়ে ইন্টারচেঞ্জ মোড়ে পৌঁছানোর সময় বাসটি অতিরিক্ত দ্রুত গতিতে চলছিল। এ সময় সড়কের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর বাসে থাকা 34 জন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে প্রাণ হারান 15 জন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মিয়ানমারের জাতীয় সরকারের বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত চরম আকার ধারণ করেছে। ক্ষমতা পাকাপোক্ত করতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র দমনপীড়ন চালাচ্ছে সামরিক বাহিনী। সূচির দলসহ রাজনৈতিক বিশ্লেষকরা এই নির্বাচনকে স্বৈরশাসন দীর্ঘ করার কৌশল হিসেবে দেখছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ ও বিদ্রোহীরা। সামির শিহাবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মিয়ানমারে সামরিক জান্তা সরকারের ঘোষিত সাধারণ নির্বাচন আগামী 28 ডিসেম্বর। একে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, আরেকদিকে বিদ্রোহী দমনে জান্তা বাহিনীর নির্বিচার স্থল ও বিমান হামলা। আর এ নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতেও তৈরি হয়েছে মানবিক বিপর্যয়, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন মূলত জান্তা সরকারের ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটি অপচেষ্টা মাত্র। নির্বাচনে অং সান সুচির দল অংশ না নিলেও নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া সামরিক বাহিনী। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও চীন রাজ্যে গত কয়েক সপ্তাহে হামলার তীব্রতা বেড়েছে বহুগুণ। গত সপ্তাহেও রাখাইনে জান্তার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 30 বেসামরিক ব্যক্তি। সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 3টি স্কুল ও 6টি গির্জায় হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের দমনে ড্রোন ও যুদ্ধবিমানের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক বিষয়। মিয়ানমারের এই সংঘাতময় নির্বাচন বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ। সীমান্তে প্রায়ই গোলার শব্দ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বড় আতঙ্ক সৃষ্টি করছে। সংঘাতের কারণে দেশে নতুন করে তৈরি হয়েছে অনুপ্রবেশের আশঙ্কা। এর আগেও সংঘাতের জেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।
এদিকে মিয়ানমারের গণতন্ত্রকামী নাগরিকরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। জান্তা বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে লড়ছে তরুণ বিদ্রোহীরা। 18 থেকে 19 বছরের এই বিপ্লবীরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করতে প্রাণ দিতেও তারা প্রস্তুত। আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করলেও পিছু হচ্ছে না জান্তা সরকার। সামিউল শিহাব, RTV। সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই বুধবার আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। মালয়েশিয়ার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। হামলার সময় বিষাক্ত গ্যাস ব্যবহার করার অভিযোগও তুলেছে দেশটি। এদিকে থাই গণমাধ্যম বলছে, দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় খোকসুং জেলায় কম্বোডিয়ান বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন দুই দেশের মোট 53 জন বেসামরিক নাগরিক। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।